2028 জামাতকে পায়ে ধরে সেধেই তাকে দিতে হবে, কারণ এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এই সরকার তার কাঁধে কিছু কলঙ্ক, কিছু দায়ভার, কিছু ব্যর্থতা নিয়েই তারা বিদায় হবে। মন্ত্রিসভায় আপনার এইরকম চরিত্রহীন আরেকজনের বউ নিয়ে টানাটানি করছে, জেল খাটছে, সেও মন্ত্রিসভায় আছে। এইটা পৃথিবীর কোথাও সম্ভব না। যাদের শ্রমমন্ত্রী মনে হয় নাকি জানো না, আমি না বললাম না, যাই খুনের আসামিকে কেন মন্ত্রিসভায় আনতে হবে? ইন্ডিয়ান বন্ধু কারা সবচেয়ে ভালো বন্ধু? এই সালাউদ্দিন সাহেব, ওনার নামের সাথে তো মানুষ অনেকে মজা করে বলে র সালাউদ্দিন। খলিল সাহেব কিভাবে আসলো? এটা সোজা উত্তর হলো ওই যে আমেরিকান লবি। রাষ্ট্র কিভাবে চালাবে সেটা নির্ভর করে যে কিভাবে মন্ত্রিসভা গঠন হলো। দর্শক, এক প্রেডিকশন সত্য হয়েছে বনিয়ামিনের। তিনি বলেছিলেন জামাত ইসলামকে 80 আসন দিয়ে ক্ষমতায় নিয়ে আসা হবে এবং ক্ষমতায় আসবে বিএনপি। তার সেই প্রেডিকশনটা সত্যি হয়েছে, কিন্তু তিনি এবার আরেকটা প্রেডিকশন করেছেন, সেটা হচ্ছে 2028 সালের মধ্যে জামাত ইসলামের হাতে পায়ে ধরে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বিএনপি এবং তারেক রহমানের এই ক্যাবিনেট। তারেক রহমান যে ক্যাবিনেট গঠন করেছে সেটি অত্যন্ত দুর্বল এবং তারা অনেক দুর্নাম নিয়ে অনেক মানুষের কাছে অনেক হেনস্থা হয়ে শেষ পর্যন্ত জামাতের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তারই কিছু আলামত দেখা গিয়েছে। তার মন্ত্রিসভায় রয়েছে খুনি, রয়েছেন ধর্ষক, রয়েছেন অন্যের বউকে নিয়ে পরক্রিয়া করা সে সকল ব্যক্তিরা। বিস্তারিত দেখুন আরো ভিডিওর চিত্রে। 2028 জামাতকে পায়ে ধরে সেধেই তাকে দিতে হবে, কারণ এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এই যে 2026 এবং 2028, এই 2 বছরের যে মাঝখানে যে ট্রানজিশন, যে সরকার আসবে সেই সরকার তার কাঁধে কিছু কলঙ্ক, কিছু দায়ভার, কিছু ব্যর্থতা নিয়েই তারা বিদায় হবে। তারপর হবে আসল নির্বাচন। আর এই ট্রানজিশন পিরিয়ড গতবারও হয়েছে, সেই 1980s আপনারা অনেকেই জানেন, 86 থেকে 88, আবার বিএনপির সময় একবার দেখেছেন 1996 তো 6 মাসের জন্য একবার এসেছিল। এইভাবে কিন্তু খণ্ড সময়ের জন্য কিন্তু অতীতেও বিভিন্ন দল ক্ষমতায় এসেছিল। ভান করে তাদেরকে নির্বাচন করতে দিল এবং এপিলেট ডিভিশন শেষমেশ বলল যে যাদের বিরুদ্ধে এই ক্লেম আছে তারা নির্বাচন করতে পারবে কিন্তু শপথ নিতে পারবে না। তো শপথ নিতে পারবে না, সেইটাও এখন এপিলেট ডিভিশনের শুনানির অপেক্ষা আছে। নির্বাচিত হয়েছে, শপথ নিতে পারবে কি পারবে না। ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক ইস্যু যদি বাদ দেন, যে বড় ধরনের একটা সমালোচনার জায়গা যে সামনে চলে আসছে, যেটা নিয়ে ফেসবুকে ইতিমধ্যে ট্রল শুরু হয়ে গেছে, যে এই 3টা জায়গা উনি বাদ দিতে পারতেন। ওনার মন্ত্রিসভা গঠনের বিবেচনার বিষয়টা মানুষ এখন মনে করে যে ওই ওনার সাথে যারা ক্লোজ সেইটা আর বিদেশি চাপ, ওনার একক নিয়ন্ত্রণে এই মন্ত্রিসভা গঠিত হয়নি, এইটা এখন অনেকেই বিশ্বাস করে এবং এটা অলমোস্ট প্রমাণিত। এখানে ইন্ডিয়ান লবি ছিল, আমেরিকান লবি আছে। আপনার প্রশ্নের উত্তরে যে খলিল সাহেব কিভাবে আসলো, এটা সোজা উত্তর হলো ওই যে আমেরিকান লবি। যে আমেরিকা চেয়েছিল সে মন্ত্রিসভায় থাকবে, সে মন্ত্রিসভায় আছে। এবং এখন আপনি ট্রাম্পের যে শুভেচ্ছা পত্র, সেখানে আপনি দেখছেন সেখানে তার যে চুক্তি এবং যে ডিফেন্স সরঞ্জাম কেনার যে চুক্তি, সেইগুলা বাস্তবায়নের ইঙ্গিত রয়েছে। তার মানে ওইটা শুভেচ্ছা পত্র চেয়ে বেশি হলো যে একটা রিমাইন্ডার যে আমি আমার লোক বসাই দিছি এবং এইগুলো থেকে তুমি যদি ডেভিয়েট করো তাহলে দেয়ার মাইট বি প্রবলেম। যেমন ইরানকে এখন বলছে যে 7 দিনের ভিতরে যদি সমঝোতা না হয় 10 দিনের ভিতরে, তাহলে খারাপ কিছু ঘটবে। সো ওইটা ওইরকম একটা সিগন্যাল এখানে থাকতে পারে। সো আমি মনে করি যে মন্ত্রিসভা গঠনে তারেক সাহেবের একক সিদ্ধান্ত এটা ছিল না। উনি যেভাবে বলেছিলেন যে আমার দেশে ফেরাটা আমার একক নিয়ন্ত্রণ নয়, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এইখানে মন্ত্রিসভা জনস্বার্থে তার একক সিদ্ধান্তের উপর হয়নি। তাহলে আমরা আমেরিকার পেনিট্রেশন দেখলাম যে মিস্টার খলিল, এবং এটা অত্যন্ত অনৈতিকতা যে পূর্ববর্তী ইন্টারিম গভর্নমেন্টে যে একজন অ্যাডভাইজার ছিল তাকে আবার পরবর্তী সরকারে নেওয়া, এই কথা সামনে অলরেডি চলে আসছে যে তাহলে সে ওখানে বসে ফেভার করেছে বিএনপিকে ক্ষমতা আসার জন্য। এবং তার সম্বন্ধে এই কথাও অলরেডি বাজারে আসছে, লতিফুর রহমানের যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল
তিনি সেইখানে পিএস ছিলেন এবং সেইখানে সে প্রশাসনকে ম্যানিপুলেট করছে সেই সময় 2001 সালে বিএনপিকে ক্ষমতা আসার জন্য। এটাও অলরেডি মার্কেটে চলে আসছে। তো এই আলোচনাগুলো কিন্তু চলতে থাকবে। কিন্তু এই যে একটা সমালোচনা সৃষ্টি হলো খলিল সাহেবকে নিয়ে, তার চেয়ে আরো বড় সমালোচনার জায়গা হলো যে খুনের আসামিকে কেন মন্ত্রিসভায় আনতে হবে। যেহেতু উনি বিলেতে ছিলেন, বিলেতে অথবা আমেরিকায় মন্ত্রিসভা হয় কিভাবে? আমেরিকাতে একটা ছেলে কলেজ জীবনে একটা দাঙ্গায় অংশগ্রহণ করে একটা সরকারি সম্পত্তি ভেঙেছিল। যখন রাষ্ট্রীয় একটা জায়গায় তাকে পদায়ন করবে, তার এই ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখা গেল যে ইউনিভার্সিটি লাইফে সে একটা আন্দোলনের সরকারি সম্পত্তি ভেঙেছে, সেই জন্য তার সেইখানে চাকরি হয়নি, সেই পদে তাকে পদায়ন করা হয় নাই। ওরা এই জন্য যে কোনো সাংবিধানিক পদে ডিবেট করে, কিন্তু ডিবেট করে 6 মাস ধরে ডিবেট করে, পাবলিক ডিবেট, পার্লামেন্টারি হিয়ারিং, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হিয়ারিং, বিভিন্ন ধরনের হিয়ারিং হয়। তো বাংলাদেশের দুর্ভাগ্য হলো যে এখানে পাবলিক পজিশনে সাংবিধানিক পদে কাউকে বসাতে হলে কোনো হিয়ারিং এর ব্যবস্থা নাই। যে সরকার প্রধান হয় এটা মূলত তার সুইট উইল, উনি যাকে চেনে, উনি যাকে পছন্দ করে সেরকম। এখন এই খুনের আসামিটাকে যে এখানে আনলো, এইটা আমি মনে করি যে মারাত্মক একটা সমালোচনার জায়গা সৃষ্টি হয়ে গেল। এবং তারপর সে বলল যে সমঝোতা করে যে টাকা আদায় করা হয় সেটা চাঁদা নয়। দেখেন কথাবার্তা। তাহলে আমরা দেখলাম কি আওয়ামী লীগ সরকারে কমপক্ষে 1 ডজন মন্ত্রী এবং অ্যাডভাইজার ছিল যারা শেখ হাসিনা এবং শেখ রেহানার সাপ্লাইয়ার ছিল, টাকা পয়সার সাপ্লাইয়ার। জনগণের টাকা চুরি করে, জনগণের টাকা পকেট থেকে কেটে সরকারিভাবে এবং বেসরকারিভাবে এবং প্রজেক্টের নামে 3 ভাবে সরকারি ব্যবস্থাপনা ব্যবহার করে 2 প্রজেক্টের নামে, 3 হলো ডাইরেক্ট ভয়টা দিয়ে তার সম্পত্তি দখল করা। সরকারিভাবে কিভাবে? বিদ্যুতের দাম বাড়াই দিলেন আপনি, 1 বছর 7 বার বাড়ালেন। বিদ্যুতের দাম বাড়াইয়া মানুষের পকেট থেকে লক্ষ কোটি টাকা আপনি হাতিয়ে নিলেন। গ্যাসের বিল বাড়িয়ে দিলেন, পানির বিল বাড়িয়ে দিলেন, ভ্যাট বাড়িয়ে দিলেন, আপনার এই টিকিটের দাম বাড়িয়ে দিলেন। ইভেন হজ করতে গেলে তার 2000 টাকা আপনার ফি দিতে হবে, ভ্যাট দিতে হবে বিমানের টিকিটে। আপনি বাংলাদেশে এক শহর থেকে আরেক শহরে যাবেন, তাও আপনার 1000 টাকা না 2000 টাকা আপনার টিকিটের উপরে চাঁদাবাজি আপনার আরোপ করেছে। এইটা হলো সরকারি চাঁদাবাজি। এইটা আওয়ামী লীগ এমন ভাবে করছে, যেখানে বিদ্যুৎ বিল হয়তো 300 টাকা, সেইখানে এখন বিদ্যুৎ বিল 3000 টাকা 6000 টাকা। এই দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন, আর একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আর আপনাদের মতামত জানাবেন। আর যদি কোনো ধরনের ভিডিও আপনারা পেতে চান, তাহলে আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস দেখে আমরা সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।